একটি লাশ নিয়ে বাণিজ্যের খবর জানাবো, যে লাশের উপর ভর করে পুরো পরিবার হয়েছে কোটিপতি। নুন আনতে পান্তা ফুরোনো সেই পরিবারের সকলেই আজ সচ্ছল। পরিবারের এক সদস্যের মৃত্যুতে যেন পুরো পরিবারের চেহারা বদলে গেছে। বোনের মৃত্যুতে শোকের বদলে সুখ আর স্বাচ্ছন্দ্য নেমে এসেছে ভাইদের পরিবারে। বান্ডেল বান্ডেল টাকার সাথে বাড়িতে বসেছে পুলিশের নিরাপত্তা। রাষ্ট্রের উচ্চপদস্থ লোকজনের সাথে উঠা বসার সুযোগও হয়েছে এক লাশের বিনিময়ে। একদিকে গড়েছে ভেঙেছে অন্যদিক। যেই লাশ তার পরিবারকে কোটিপতি করেছে, ঠিক একই লাশ নিঃস্ব করে দিয়েছে অর্ধ শতাধিক পরিবারকে। 16 জনের গলায় ঝুলিয়েছে ফাঁসির দড়ি, শরীরে নির্যাতনের ক্ষত, অনেকের স্বাভাবিক বেঁচে থাকার পথকে করেছে বাধাগ্রস্ত। ফেনীর সোনাগাজীর নুসরাতের কথিত হত্যাকাণ্ডের কথা বলছে, যার মৃত্যুকে কেন্দ্র করে বদলে গিয়েছে সোনাগাজীর রাজনীতি, অর্থনীতি। নুসরাতের নিম্নবিত্ত পরিবারের হাতে এখন কারি কারি টাকা, আবার নিঃস্ব হয়েছে বিত্তবান অনেক পরিবার। 6 বছর ধরে আদালতের দরজায় ছুটতে ছুটতে সহায় সম্বল সব হারিয়ে নিঃস্ব হবার পথে 16টি পরিবার। এক মৃত্যুকে কেন্দ্র করে নুসরাতের পরিবারের পাশাপাশি পিবিআই প্রধান বনজ, সেই সাথে বিচারকের পকেটও ভারী হয়েছে। আর বনজ কুমারের বিচার চাই, আর কিছু চাই না। বনজ কুমারের বিচার চাই। বনজ কুমারের 2019 সাল থেকে যেভাবে বনজ চেয়েছে সেভাবেই চলেছে বিচার। মাদ্রাসার দাড়ি টুপিওয়ালা লোকজনকে ফাঁসাতে দেশের গণমাধ্যম, কথিত সুশীল কিংবা মানবতার ফেরিওয়ালা পরিচয় ব্যারিস্টার সুমনদের মতো দালাল শ্রেণীর সব এক হয়ে শুরু করেছিল মিডিয়া ট্রায়াল। মানুষের আবেগকে কাজে লাগিয়ে দ্রুত বিচারের মাধ্যমে 16 জন নিরীহ মানুষকে ফাঁসি দিয়ে হত্যার পথ সুগম করে দেয় ঘুষখোর বিচারক। মামলা শুরুতে রাষ্ট্রপক্ষের বিপি হাফিজুর রহমানের নেতৃত্বে আইনজীবী প্যানেল নুসরাতের পক্ষে মামলা পরিচালনা করছিল, কিন্তু হঠাৎ করেই নুসরাতের পরিবার আইনজীবী পরিবর্তন করেন। তাদের পক্ষে আইনজীবী হিসেবে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহজাহান সাজুকে নিযুক্ত করার পর থেকেই পাল্টে যেতে থাকে পুরো বিচার প্রক্রিয়া। প্রতিটি শুনানির তারিখ এলেই বাদী আর বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে চলত প্রকাশ্যে বাক বিতণ্ডা। নুসরাতের পরিবারের নিয়োগ করা আইনজীবী আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজুর গোপনে রেকর্ড করা কিছু বক্তব্য আমাদের হাতে এসেছে, যেখানে সাজু নিজেই স্বীকার করেছেন এই মামলার খুব বেশি চেষ্টা করা হলেও 4 জনকে কিছুটা সাজা দেয়া যেত, বাকিরা সবাই খালাস পাবার কথা। শাহজাহান সাজুর গোপন রেকর্ডে বিচারক মামুনুর রশিদ কিভাবে 2 নম্বরই করে বিচারের রায় দিয়েছেন সেই তথ্য উঠে এসেছে। এক পর্যায়ে নুসরাতের পরিবারের নিয়োগ করা আইনজীবী বিচারক মামুনুর রশিদকে পাগল উম্মাদ বলে সম্বোধন করেন। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে সবার ফাঁসি হয়েও যেত, কিন্তু মাঝে বাধা হয়ে দাঁড়ায় টিম 15 মিনিটস। বোরকা এটা নিয়ে মনে হয় এক ধরনের অ্যালার্জি আছে। বুকের সাথে তার মাজা ভাঙতে আরমানিয়া সম্পূর্ণ নির্দোষ, শরীরের পুরো জামা কাপড় খুলি ইলেকট্রিক শর্ট দিয়ে। 2022 সালে 15 মিনিটসে তুলে ধরা হয় একটি আত্মহত্যাকে কিভাবে হত্যার নাটক সাজিয়ে সোনাগাজী বাসীর উপর নৃশংসতা চালিয়েছে পিবিআইয়ের বনজ কুমার। আর বনজ কুমারের বিচার চাই। এই যে মিথ্যা রিপোর্ট দাখিল করা হলো, আত্মহত্যাকে হত্যা হিসাবে সাজিয়ে দেওয়া হলো, সেজন্য বনজ কুমারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো। সেই অনুসন্ধানে যা তুলে ধরা হয়েছিল সেখানেই নুসরাত হত্যা নাটকের শেষ পর্ব হতে পারত,
কিন্তু হয়নি, কারণ তখনকার রাষ্ট্রটাই চলত মনোজ কুমারদের ইশারায়। ন্যায় বিচার নিশ্চিত না করে উল্টো আমার বিরুদ্ধে 3টি উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছিল। আমি বাদী হয়ে গত 30/9/2022 তারিখে সোনাগাজী মডেল থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করি। বনজদের রাজত্বে নতুন রাজা এসেছে, কিন্তু রাজ্য চলছে আগের মতোই। ধান্দাবাজ বিচারকদের ধান্দাবাজির কারণে দীর্ঘ 9 মাসেও নিরীহ 16 জনকে এখনো মুক্তি দেয়া সম্ভব হয়নি। বিশেষ আদালত বসিয়ে নুসরাত শাওনদের জামিন হয়, কিন্তু সোনাগাজীর নিরীহ 16 জনের ক্ষেত্রে জেরা সাক্ষী বাল ছাল করে চলছে সময়ক্ষেপণ, যে কারণে আবারও নুসরাত হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানে নামে টিম 15 মিনিটস। যে অনুসন্ধানে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। অনুসন্ধানের শুরুতে একটু মনে করিয়ে দেই, 2019 সালের 6 এপ্রিল শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে নুসরাত নামে এক মাদ্রাসা ছাত্রী। শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসাবে দেখাতে শুরু হয় পরিকল্পিত মিডিয়া ট্রায়াল। জামায়াতের সাবেক নেতা এবং শিবির কর্মীদের যোগ সাজশে নুসরাতকে হত্যা করা হয় বলে প্রচার করা হয় দেশের সব গণমাধ্যমে। একজন নারীর শরীরে কেরোসিন ঢেলে নির্মমভাবে হত্যার যে গল্প বাংলাদেশের মিডিয়া মঞ্চস্থ করেছিল, তা ঢক ঢক করে গিলেছিল এদেশের সাধারণ মানুষ। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিশেষ করে চিহ্নিত কিছু গণমাধ্যমের সহায়তায় নুসরাতের আত্মহত্যাকে হত্যাকাণ্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে যে নাটক সাজানো হয়েছিল, সেই নাটকের শুরু থেকে শেষ পুরোটা পই পই করে বুঝিয়ে দিতেই আজকের 15 মিনিটস। নাটকের শুরুতে বলা হয়েছে নুসরাতের মৃত্যুর দিন সোনাগাজী মাদ্রাসায় পরীক্ষা চলছিল। নুসরাত পরীক্ষা দিতে পরীক্ষার হলে যাবার পর কেউ একজন এসে তাকে জানায় নুসরাতের এক বান্ধবীকে মাদ্রাসার ছাদের উপর পেটানো হচ্ছে। একথা জানার পর বিষয়টি সবার আগে শিক্ষকদের জানাবার কথা, কিন্তু নুসরাত কাউকে কিছু না জানিয়ে সুপারম্যানের মতো উড়ে যান ছাদের উপর। সেখানে যাবার পর তিনি কাউকে বাঁচাতে পারেননি, উল্টো তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর তাতেই নাকি মৃত্যু হয় নুসরাতের। একটা না 10টা না, যদি 1000টা ছেলের সাথে আমি রিলেশন করি, তবু আমি শিক্ষককে সম্মান করি। নুসরাতের কাছ থেকে আর কিছু জানার আগেই তার মৃত্যু হয়। সাধারণ নাটক সিনেমায় নায়ক নায়িকারা মারা যাবার পর সিনেমা শেষ হয়ে যায়, কিন্তু এই নাটকের শুরু হয়েছে নুসরাতের মৃত্যুর পর। পিবিআইয়ের লেখা স্ক্রিপ্টে বলা হয়েছে, নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি শাহাদত হোসেন শামীম তার 164 ধারা জবানবন্দিতে স্বীকার করেছেন নুসরাতের গায়ে আগুন দেওয়ার আগে তার গায়ে যে কেরোসিন তেল ঢালা হয়েছিল, সেই তেল তিনি ভুইয়া বাজার লোকমান হোসেনের দোকান থেকে কিনেছিলেন। 3টা বোরকা এবং কেরোসিন পলিথিনের ব্যাগে নিয়ে এসে সে শাহাদাত হোসেন শামীমের কাছে হস্তান্তর করে। পিবিআইয়ের বক্তব্যের সূত্র ধরে আমরা প্রথমে ভুইয়া বাজারের সেই লোকমানের দোকানে যাই, কিন্তু কি আশ্চর্য, লোকমানের দোকানে নাকি জীবনে কোনোদিন 100 কেরোসিন তেলও বিক্রি হয়নি। প্রথম থেকে কইছি আমি জিনিস বিক্রি করিনি, কিন্তু ওই ছেলে বুড়াই কয় যে কি জিনিস আমি এর থেকে এনেছি। মানে আপনি কেরোসিন বিক্রি করেন না? শামীমের কারণে আমি আটকা। শামীমের যদি খালি কই দোকান তো আমি তেল নিন আমার সারিতে, কিন্তু হোলাটা ঘুরে আমার দেখাইতে। লোকমানের কাছ থেকে জোরপূর্বক বক্তব্য নেওয়ার আগে পিবিআই সোনাগাজী বাজারের আরেক মুদি ব্যবসায়ীকে চাপ দিয়েছিলেন। সেই ব্যবসায়ীকে কোনোভাবে রাজি করাতে না পেরে লোকমানকে বাধ্য করে পিবিআই। পিবিআই আসছিল মূলত যে ওখানে ওদের একটা ইয়ে ছিল যে এখান থেকে কেরোসিন তেল নিয়েছিল, তাও পলি ব্যাগে কেরোসিন তেল নেওয়ার একটা প্রসঙ্গ উঠছিল। তখন আমরা বললাম যে না, এভাবে তো আমরা তেল বিক্রি করা হয় না, বোতল আনবে, বোতলে কেরোসিন তেল দেওয়া হবে, তেল তো আর পলিতে দেওয়া হয় না। তো পরে যাক ওনারা একটু চাপাচাপি করার চেষ্টা করছে। আমরা ওই যে ফুটেজ দিয়েছিলাম ওনাদেরকে, পেন ড্রাইভে রেকর্ড করে দিয়ে দিলাম। ওনারা অনেকক্ষণ বসে বসে দেখলো যে না, এ জাতীয় কোনো কিছু নাই। নুসরাত হত্যাকাণ্ডের নাটক আকর্ষণীয় করতে কথিত হত্যাকারীদের ব্যবহৃত বোরকা উদ্ধারের শুটিং করা হয়েছিল। ঘটনার প্রায় মাসখানেক পর মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে একটি চকচকে নতুন বোরকা উদ্ধারের দাবি করা হয়েছিল। যে বোরকাটি পুকুর থেকে উদ্ধারের ঘণ্টাখানেক আগে পিবিআইয়ের একজন সদস্য ওই পুকুরে নামেন এবং কিছু একটা পুঁতে রেখে আসেন, যেটি স্থানীয় একজনের মোবাইলে ধারণও করা হয়েছিল। তার কিছুক্ষণ পরে পিবিআইয়ের দ্বিতীয় দলটি পুকুরে নেমে বোরকা উদ্ধারের নাটক সম্পন্ন করেন। পিবিআইয়ের উদ্ধার করা সেই বোরকা দেখে মনে হয়েছে কিছুক্ষণ আগে কেনা একটি নতুন বোরকা, অথচ নুসরাত মারা গিয়েছিল তারও মাসখানেক আগে। নতুন একজন যেরকম নতুন হাতের মুঠে সে রাখছে, আরেকটা লোকে ডুব দিয়ে সে পাতলে রাখছে। তখন আমি বলছি, আমি কিছু এটা তো নতুন বোরকা, এখন নিবেই যেন হয়েছে। তখন আমাকে 200 বা দিছে। পিবিআইয়ের বক্তব্যের সত্যতা যাচাই করতে আমরা সোনাগাজীর ওয়ার্ল্ড ফেমাস বোরকা বাজার নামের সেই দোকানে যাই।
যেখান থেকে নুসরাতের কথিত হত্যাকারীর বুরকার কেনার দাবি করা হয়েছিল। দোকানের মালিক জসিমউদ্দিনের সাথে কথা বলে জানা যায় তিনি ছিলেন জোরপূর্বক পিবিআইয়ের নাটকের একজন অভিনেতা। তিনি এই মামলায় যা সাক্ষী দিয়েছেন সবই ছিল পিবিআইয়ের পক্ষ থেকে জোরপূর্বক বলানো। আমার এখানে শোরুমের ভিতরে নির্মে বোরকা কি যে 2500 টাকা, আর ওখানে 700 টাকা 800 টাকা দামের বোরকা দেখাচ্ছে, তো এটা তো একটা নাটক। নুসরাতের গায়ে ঢালা কেরোসিন আর বুরকার মতো নুসরাত হত্যার পুরোটাই ছিল পিবিআইয়ের তৈরি করা নাটক। অনুসন্ধানে তাদের নাটকের প্রতিটি অংশের আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি। পিবিআইয়ের তদন্তে বলা হয়েছে সোনাগাজী মাদ্রাসায় অবস্থিত এই সাইক্লোন সেন্টারের 5 তলার ছাদে নুসরাতকে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। সাইক্লোন সেন্টারের উত্তরে মাদ্রাসার মূল ফটক, পশ্চিমে প্রশাসনিক ভবন, পূর্বে মাদ্রাসার একাডেমিক ভবন সহ দক্ষিণে খেলার মাঠ। খেলার মাঠের শেষ প্রান্তে পুকুরের পরে রয়েছে সীমানা প্রাচীর। তার উপর পরীক্ষার কারণে ঘটনার দিন মাদ্রাসায় 144 ধারা জারি থাকায় মাদ্রাসায় প্রবেশের একমাত্র ফটকে বিপুল সংখ্যক পুলিশ পাহারায় ছিল। এছাড়া সাইক্লোন সেন্টারের নিচতলার চারপাশে কোনো প্রকার দেয়াল না থাকায় ভবনের ভেতরে কেউ ঢুকলে বা বের হলে তা স্পষ্ট দেখা যাবার কথা, কিন্তু ওই দিন নুসরাতের শরীরে আগুন লাগার আগে পরে কাউকে উঠতে বা নামতে দেখা যায়নি, যে বিষয়টি ঘটনার দিন দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য স্বীকার করেছেন। একটা দরজা ছিল, ওইখানটা লাফ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই নুসরাত জাহান রাফিকে দেখি আগুন নিয়ে নিচে নামতেছে। আপনি যাওয়ার সাথে সাথে কোনো লোকজন দেখতে পান? আমি ওইখানে কোনো লোকজনকে দেখতে পাই। পিবিআই রিপোর্টে নুসরাতের শরীরে আগুন দেওয়ার যে বর্ণনা দেওয়া হয়েছে সেই বর্ণনা অনুযায়ী ঘটনা ঘটতে অন্তত আধা ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু রিপোর্টে বলা হয়েছে নুসরাতকে তার হল থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষা শুরুর 5 মিনিট আগে। 5 মিনিট আগে ডেকে নিয়ে প্রশ্নপত্র দেওয়ার মাঝের সময়ের মধ্যে কথিত খুনিরা সব ঘটনা সম্পন্ন করে ঠিক সময় মতো পরীক্ষায় অংশ নিয়েছে, এটা একদম অসম্ভব। প্ল্যান অনুসারে রাফিকে বলে যে নিশাতকে উপরে মারতেছে এবং ওখানে গিয়ে সে আটকিয়ে দেয়, তার ওন্না দিয়ে বেঁধে আগুন লাগিয়ে তারা নেমে যায়। বনজের মিথ্যা নাটকে নৃশংসতম শিকার কামরুন নাহার মনি, যিনি ঘটনার সময় 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া কামরুন নাহার মনির পরীক্ষার হল ছিল সাইক্লোন সেন্টারের পাশের আরেকটি ভবনের 3 তলায়, আর ঘটনাস্থল সাইক্লোন সেন্টারের 5 তলায়। অতএব 2 ভবন মিলিয়ে মোট 8 তলা সিঁড়ি বেয়ে কারো শরীরে আগুন দিয়ে 5 মিনিটের মধ্যে নেমে আসা একজন অন্তঃসত্ত্বা মায়ের পক্ষে অসম্ভব। কামরুন নাহার মনির হলে দায়িত্বরত শিক্ষিকা খুজিস্তা খানমের সাথে কথা বলে জানা যায় ঘটনার দিন ওই হলের একটি খাতাও অবশিষ্ট ছিল না, যে কারণে মনি অথবা অন্য কোনো পরীক্ষার্থীর অনুপস্থিত থাকার বিষয়টি সত্য নয়। তো আমি হলে ডিউটিরত ছিলাম, হলে যখন পেপারসগুলো দিয়ে দিয়েছি প্রশ্ন দেওয়ার আগেই হয়েছে কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে। তো আমি প্রথম বারান্দা দিয়ে দেখলাম যে কিছু দেখা যাচ্ছে না, এরপর মাঠে বের হলাম। বের হওয়ার পরে দেখতেছি যে তখন তো নুসরাত বা কে বোঝার উপায় ছিল না, দেখতেছি যে একটা মেয়ে উপর থেকে চিৎকার করতে করতে নেমে আসতেছে সিঁড়ি দিয়ে, আর ওর পুরো গায়ে আগুন জ্বলতেছে। আমার হলে যতজন শিক্ষার্থী থাকার কথা ছিল শিক্ষার্থীও ততজন ছিল, ততগুলো খাতাও আমি সাপ্লাই দিয়েছি প্রত্যেকটা স্টুডেন্টকে, একটা খাতাও অবশিষ্ট ছিল না। আবার সিট ছিল 3 তলায়, ওখান থেকে ও এসে যে আগুন দিয়ে যাবে গিয়েছে ওটা বলতে পারি না, ওটাও সম্ভব হবে বলে মনে হয় না। মনির মতো নুসরাত হত্যাকাণ্ডে ফাঁসির রায় হওয়া বাকি 15 জন সবাইকে মিথ্যা নাটক সাজিয়ে সাজা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে নুসরাতকে তাহলে মারল কে? সে প্রশ্নের উত্তর হলো নুসরাতকে কেউ মারেনি, নুসরাত নিজেই আত্মহত্যা করেছেন। নুসরাত কেন আত্মহত্যা করেছে সেটা জানতে ঘটনার আরেকটু পেছনে যেতে হবে। নুসরাত ছিল বহু পুরুষে আসক্ত, বিভিন্ন পুরুষের সাথে প্রেম আর উচ্ছৃঙ্খলতার কারণে তাকে বেশ কয়েকবার শাস্তি দেওয়া হয়েছিল। সবশেষ মাদ্রাসা চলাকালীন নুসরাতের পকেটে মোবাইল পাওয়া যাবার পর অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাত সহ তার বান্ধবী ফুর্তি এবং নিশাতকে অফিসে ডেকে নিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এর পরপরই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করে নুসরাতের পরিবার, আর সেই মামলার সাক্ষী ছিল তার সাথে থাকা অন্য 2 উচ্ছৃঙ্খল বান্ধবী নিশাত এবং ফুর্তি। সেই মামলাতে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গ্রেফতার হন, কিন্তু গ্রেফতারের পর মাদ্রাসার শিক্ষার্থীরা নুসরাত রাফির পক্ষে না দাঁড়িয়ে বরং অধ্যক্ষ সিরাজউদ্দৌলার মুক্তির জন্য তীব্র আন্দোলন শুরু করেন। মাদ্রাসার আলেম সকল সমাজকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের প্রিন্সিপাল হুজুরকে মুক্তি দিতে হবে। একদিকে অধ্যক্ষের পক্ষে, অন্যদিকে নুসরাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে নুসরাতকে মাদ্রাসায় একঘরে করে দেওয়া হয়। এরই মধ্যে নুসরাত তার আইনজীবীর কাছে জানতে পারেন পরবর্তী কার্য দিবসে জামিনে মুক্ত হচ্ছেন সিরাজউদ্দৌলা। এই তথ্য জানার পর সিরাজউদ্দৌলাকে আটকাতে নানা ধরনের ফন্দি ফিকির করতে থাকে নুসরাত। এমনকি সিরাজউদ্দৌলাকে যেভাবেই হোক মামলায় ফাঁসাতে নুসরাতের প্রেমিক সোনাগাজী মডেল থানার সাবেক কর্মকর্তা শরীফের মাধ্যমে ওই মামলার তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেজের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তদন্ত কর্মকর্তাকেও প্রেমের জালে বন্দী করার চেষ্টা চালায় নুসরাত জাহান রাফি।
নুসরাতের মৃত্যুর আগে নুসরাতের ব্যবহৃত তার মায়ের ফোনে নুসরাত কার কার সাথে কি কি কথা বলেছেন সেই তথ্য আমাদের হাতে এসেছে। নুসরাতের ব্যবহৃত সেই নাম্বারটিতে আমরা নুসরাতের মোট 5 জন প্রেমিকের সন্ধান পেয়েছি, যার মধ্যে একজন শরীফ মডেল থানার সাবেক কর্মকর্তা। ওই চ্যাটিংয়ে নুসরাতের বিভিন্ন জনেদের সাথে প্রেমালাপের পাশাপাশি ওই পুলিশ কর্মকর্তাকে নুসরাত লিখেছিলেন, আপনি সিরাজউদ্দৌলাকে শাস্তি দিতে পারলে যা চাবেন তাই পাবেন। ঠিক তার পরদিন নুসরাত মাদ্রাসায় গিয়ে শরীরে আগুন দেয়। সেই আগুন মৃত্যু হয় নুসরাতের। তার 3 দিন আগেও নুসরাত তার বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, যা মামলার তদন্তকারী পিবিআই পরিদর্শক শাহ আলম আদালতে স্বীকার করেছে। এতেই প্রমাণিত হয় এটি কোনো হত্যা নয়, নুসরাতের মৃত্যুর ঘটনা ছিল একটি আত্মহত্যা। নুসরাতের বাড়িতে নুসরাত বাথরুমের মধ্যে আত্মহত্যা করার চেষ্টা করছে, কিন্তু সে আত্মহত্যার ঘটনাকে হত্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে যা করা হয়েছে তার নামে মাত্র আইনের শাসন আছে এমন কোনো মনুষ্য সমাজেও একেবারে অসম্ভব। তারপরেও পিবিআইকে দিয়ে সেটাকে সম্ভব করতে প্রথমেই সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ তিনি জেনে গিয়েছিলেন নুসরাতকে কেউ হত্যা করেনি, বরং তিনি আত্মহত্যা করে মারা গেছেন। প্রাথমিক তদন্তে যেটা মনে হয়েছে আসলে তাকে ওইভাবে মেরে ওখান থেকে চলে যাওয়া সম্ভব না, কারণ বাইরে থেকে কেউ তাকে গায়ে আগুন দিয়েছে এরকম কোনো প্রমাণ আসলে ওই সময় আমরা পাইনি তাৎক্ষণিকভাবে। পুরো ঘটনাটি ছিল বনজ কুমার, সময় টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি কমল দেব, ফেনী প্রতিনিধি বক্তিয়ার মুন্না, স্টার রিপোর্টার আতিয়ার সজল এবং ব্যারিস্টার সুমনের সম্মিলিত একটি নাট্যযজ্ঞ। তাদের সেই পরিকল্পনা সহজ করতে প্রথমেই সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে টার্গেট করা হয়। আমার বিরুদ্ধে মামলা করে একটা ডিজিটাল নিরাপত্তা মামলা করে আমাকে হাজতে পর্যন্ত যেতে হয়েছে। আমি 5 বছর পুরো জেলও কেটেছি। ফোন থেকে কৌশলে সেই ভিডিওটি পাঠানো হয় কমলদের কাছে। তার মাধ্যমেই সময় টিভি সহ সারা দেশে ছড়িয়ে পড়ে নুসরাতের আলোচিত সেই ভিডিওটি। অথচ ওসি মোয়াজ্জেমের আইডি থেকে সেই ভিডিও একবারও আপলোড করা হয়নি। তারপরেও তাকেই সময় টিভির নেতৃত্বে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। ওই ঘটনার পর একটা ভিডিও, আমি যে শিলরাতাহানির ভিডিওটা করেছিলাম, আনফর্চুনেটলি ওটা যেভাবে হোক আমার কাছ থেকে যায় নাই, এটাই কোর্টে প্রমাণ হয়েছে। এরকম ডাহা মিথ্যাচারের কারণে আসামিদের পরিবারের লোকজন আদালত চত্বরেই সময় টিভির সাংবাদিককে লাঞ্ছিত করেছিল, যদিও তারপরেও সময় টিভি বনজের ইশারাতেই সব সময় কাজ করে গিয়েছেন। অপরাধ তদন্তে বাংলাদেশে নতুন ধারার সূচনা করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার তদন্ত শেষে তারা প্রথমবারের মতো সচিত্র ঘটনা প্রবাহ তুলে ধরেছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে সরিয়ে দেওয়ার পর দৃশ্যে আসে পিবিআইয়ের বনজ। আত্মহত্যার ঘটনাকে হত্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে পুরো এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করে পিবিআই। ড্রিল মেশিন দিয়ে বাচ্চা নষ্ট করিয়া লাগবো, বাচ্চার জন্য এগুলার জন্য করছে, স্বীকার করছে। আরে মনসিষ্ট করার জোয়ার জোরের পর কানে ফিট দিছে, পেশাব রাস্তা ফিট দিছে, পরে হুতত মুনির আমার তো এই কাগজ লিখে দিচ্ছে, বোর্ডে লিখে দিছে, আবু এইটা হওয়া আমরা হিসাব করেন, এই হিসাবে তাই কুইয়ালছে। পিবিআই মূলত 3টি ধাপে তাদের পরিকল্পনা সাজায়। প্রথম ধাপে যারা নুসরাতের বিরুদ্ধে এবং অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে মাদ্রাসায় আন্দোলন করেছিল তাদেরকে টার্গেট করা হয়। এরপর যারা জেনে গিয়েছিলেন নুসরাতকে কেউ হত্যা করেনি বরং তিনি আত্মহত্যা করেছেন এমন সব সাক্ষীদেরকে, আর সবশেষ আওয়ামী লীগের বিবাদমান 2টি পক্ষকে টার্গেট করে তারপর কর্মপরিকল্পনা সাজায় বনজ কুমারের পিবিআই। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গ্রেফতার হবার পর মাদ্রাসার সব শিক্ষার্থীরা মিলে জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলেন, যেখানে মোট 1000 শিক্ষার্থী সিরাজউদ্দৌলার পক্ষে স্বাক্ষর করেছিলেন। ওই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম ছিল স্মারকলিপির সবার উপরে, যে কারণে ওই তালিকায় শীর্ষে থাকা সকলকে মামলার আসামি করা হয়। স্মারকলিপির প্রথমেই স্বাক্ষর করেছিলেন নুরুদ্দিন, যে কারণে সিরাজউদ্দৌলার পরপরই তাকে 2 নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়। ওই হুজুর জেলখানায় আছে, জেলখানায় থাকার পরে আমার ছেলে মানববন্ধন করছে, মানববন্ধনে নেতৃত্ব দিছে। এই কারণে আমার ছেলেরে আসামি বানায়, আমার ছেলেরে মৃত্যুদণ্ড রায় দিছে। আন্দোলনের নেতৃত্ব দেয় আরেকজন শিক্ষার্থী শামীম। ঘটনার সময় শামীমের একই হলে পরীক্ষা দিয়েছেন আবু বকর নিশাত নামে আরেকজন পরীক্ষার্থী, যিনি সকাল 9:30 থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শামীমকে পরীক্ষার হলেই উপস্থিত থাকতে দেখেছেন।
অথচ রহস্যজনক কারণে নুসরাত হত্যার আসামি হিসেবে শামীমকে গ্রেফতার করা হয়। আমার সাথে একই হলে পরীক্ষা দিয়েছে, ওর নাম হচ্ছে মোহাম্মদ শামীম। ওই দিন প্রায় 9:35 থেকে মোহাম্মদ শামীম আমাদের সাথে ছিল। আমরা একসাথে পরীক্ষার হলে প্রবেশ করি। পরীক্ষার যে টিচার আসছে 9:45 আসে, আমাদেরকে পেপার দিছে, আমরা বৃত্ত ভরাট করতেছি। এই অবস্থায় বৃত্ত ভরাট করা অবস্থায় হঠাৎ করে আমরা বিকট চিৎকারে আওয়াজ শুনি। তো আওয়াজ শুনি আমি মোহাম্মদ শামীম সহ অন্যান্য হলে যারা পরীক্ষার্থী ছিল, আমরা তাড়াতাড়ি চিৎকার শুনি বাইরে আসছি। দ্বিতীয় ধাপে শুরু হয় যারা দাবি করেছিল নুসরাত আত্মহত্যা করেছিলেন তাদেরকে। কিছুক্ষণ আগে নুসরাতের মৃত্যুর আগে তার ব্যবহৃত ফোনে নুসরাতের একাধিক প্রেমিকের সাথে যে খুদে বার্তার রেকর্ড দেখিয়েছিলাম, সে খুদে বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি তথ্য পাওয়া গিয়েছিল। নুসরাত তার মাদ্রাসা শিক্ষক আফসার উদ্দিনের কাছে খুদে বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন সিরাজউদ্দৌলাকে ফাঁসাতে প্রয়োজনে তিনি আত্মহত্যা করবেন। সেই শিক্ষককেও পরবর্তীতে হত্যা মামলার আসামি দেখিয়ে গ্রেফতার করে পিবিআই। কারণ তিনি যদি বাইরে থাকেন তাহলে নুসরাত যে আত্মহত্যা করেছিল সেটি মানুষ জেনে যাবেন। আমার হাজবেন্ড নুসরাতের প্রাইভেট টিচার ছিল। 27 তারিখ ঘটনার পর যখন অধ্যক্ষের জামিন হবে সবাই বলা বলি করছে, তখন ঘটনার আগের দিন নুসরাত আমার হাজবেন্ডের কাছে কয়েকটি SMS পাঠায়। আর একটি SMS এ লেখা আছে, স্যার যদি সিরাজউদ্দৌলার জামিন হয় তখন আমি নিজেও আত্মহত্যা করবো এবং সকল ছাত্র শিক্ষককে ফাঁসিয়ে যাব। নুসরাত নিজে আত্মহত্যা করেছেন এটা জানেন, কিন্তু হত্যা মামলার আসামি হতে হয়নি এরকম সৌভাগ্যবান মাদ্রাসা নিরাপত্তা কর্মী মোস্তফা এবং অফিস সহকারী নুরুল আমিন। ওই ঘটনায় তাদেরকে আসামি করা না হলেও একটানা 4 মাস 10 দিন সকাল 9টা থেকে গভীর রাত পর্যন্ত পিবিআই অফিসে ডেকে নিয়ে তাদের সামনে অন্য আসামিদেরকে নির্যাতন করে বোঝানো হতো পিবিআইয়ের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য দিলে তাদের পরিণতিও অন্য আসামিদের মতোই হবে। থাপ্পড় দিয়ে বলতেছে যে তোমার 15 মিনিট সময় দিছি, 15 মিনিটের ভিতরে তুমি যদি কেন বলা যে অমুক অমুক আপনি কেন উঠতে দেখছ, তাহলে আমরা তুমি 17 নম্বর আসামি তুমি বাঁচবা। আর যদি বলা যে না আমি দেখি নাই, তাহলে আমরা তুমি এখন থেকে তুমি আমাদের ওখানে 4 মাস 10 দিন আমাকে রাখি দিত। 9টা বাজে বাইর চলিয়ে 9টা বাজে যাইতাম, রাত্রে 3টা বাজে আমার নবী হোটেলের সামনে আনিয়ে দিত। লাস্টে আমি লোন করি, বুড়ো বাংলা থেকে 1 লক্ষ টাকার লোন করি, তাদেরকে টাকাটা দিছি। তৃতীয় ধাপে আসামি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও তার সমর্থক মাকসুদ কমিশনারকে। অথচ এই রুহুল আমিনই নুসরাতের ইফটিজিং এর অভিযোগ পাওয়ার পর অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। যখনই আমি শুনছি তখনই আমি এখানে ঢুকলাম। এখানে ঢুকিয়ে অধ্যক্ষ অফিসে আসছিল দোতলায়, ওখান থেকে অধ্যক্ষরা আমি নামাই, ওসিরে ফোন দিয়ে পুলিশকে আনাই। পুলিশকে ওসি তাৎক্ষণিক আমার কাছে পুলিশ পাঠাইছে, আমি পুলিশের হাতে সুপর্দ করে দিচ্ছি 27 তারিখে। এটা দিয়ে আমি ঢাকা চলে গেছি। রুহুল আমিন ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার সাথে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল সোনাগাজীর তৎকালীন মেয়র রফিকুল ইসলাম খোকনের। খোকনই প্রথম নুসরাতের ভাইকে কুবুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের পরামর্শ দিয়েছিলেন। অগ্নিদগ্ধ নুসরাতকে দ্রুত চিকিৎসার জন্য না নিয়ে প্রথমে মেয়র খোকনের বাসায় দেখা করেন নুসরাতের ভাই। ফেনীর হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে যিনি চালক ছিলেন তিনি বিষয়টিতে চরম অবাক হয়েছিলেন। এলাকায় স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে পরিচিত রুহুল আমিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর থেকে পৌরসভার মেয়র রফিকুল ইসলামের লোকজনকে এলাকায় চাঁদাবাজি করতে বাধা দিচ্ছিলেন, যে কারণে রুহুল আমিনের সাথে দ্বন্দ্ব শুরু হয় দুর্নীতিবাজ মেয়র খোকনের। সেই দ্বন্দ্ব থেকে রুহুল আমিনকে নুসরাত হত্যায় জড়িয়ে দেয় মেয়র খোকন। তৎকালীন সময়ে সোনাগাজীতে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন রুহুল আমিনকে ফাঁসাতে বনোজ কুমারকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিল মেয়র খোকন। মনে করো প্রথম সাইজে চেয়ারম্যান হইতো, তারা চেয়ারম্যান হইতে দেয় নাই, তাইলে এখানে মিলনের সাথে একটা দ্বন্দ্ব জড়াইলো, ঠিক আছে। এরপরে উপজেলা চেয়ারম্যান হইতে চাইছে, উপজেলা চেয়ারম্যান হইতে পারে না, এখানে আর একটা দ্বন্দ্ব জড়াইলো। এরপরে রুহুল আমিন নির্বাচন করতে চাইছে বাসার সাহেব, এরপরে এখানে যখন চাইছে পরে মাসুদ সাহেবের নির্বাচন করা লাগছে, এখানে মাসুদ সাহেবের লগে একটা ঝামেলা হয়েছে। আর এটা দিয়ে এদের ফ্যামিলি উঠে গেল না, আর কত টাকা যে নিচ্ছে, আল্লাহ তো একজন আছে রে, আমার খুব কষ্ট হয় ভাই মনে হইল। রুহুল আমিনের সাথে তার ঘনিষ্ঠ আরেক সমর্থক কাউন্সিলর মাকসুদ আলমকেও রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়। নুসরাত হত্যা মামলায় পিবিআইয়ের সবচেয়ে বড় ইনকামের উৎস ছিল রুহুল আমিন এবং কাউন্সিলর মাকসুদ। ক্রসফায়ারের ভয় দেখিয়ে শুধুমাত্র এই দুইজনের পরিবার থেকে পিবিআই হাতিয়ে নিয়েছে 4.5 কোটি টাকা। অনেক নির্যাতন চলতেছে, মারধর চলতেছে, দেখতেছি এক পর্যায়ে আমার বাবার কণ্ঠ শোনা যেতেছে। পরে আমি ওইখানে যে পিবিআই সদস্যরা ছিল তাদের হাত পা জোরে জোরাজোরি করে কান্নাকাটি করি যে আমার বাবারে ছেড়ে দেন, আমার বাবা তো নির্দোষ। বলার পরে আমারে ওনার কোনো কথা শুনে না, আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার পর আমি
কিছু না করতে পারে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর ওই দিন রাত্রে পিবিআই শাহ আলম ছোট কাকাকে কল দেওয়া হয়, তোর ভাই যদি রিমান্ড থেকে বাঁচানো হয় তুই 40 লাখ টাকা দিয়ে দিবি বনজ কুমার স্যারের জন্য। বনজ কুমার আমাকে হুমকি দিতেছে, ফোন দিয়ে বলতেছে যে তুই তোর ভাইকে বাঁচাতে চাস তাহলে আমাদের সাথে যোগাযোগ কর। আমাদের বনজ কুমার স্যারের সাথে কথা হয়েছে, তাদেরকে 40 লাখ টাকা দিতে হবে, দিলে তোর ভাইকে মামলা থেকে বাদ দিয়ে দেবো, রিমান্ডে কোনো নির্যাতন করবো না। আমার বাইরে যে মোবাইলটা ছিল যেটা মেসেজ যায় ওই মোবাইলটা পিবিআইয়ের কাছে জব্দ ছিল। আমরা ব্যাংক থেকে যদি 1 লাখ টাকা উঠাই 1 লাখ টাকার মেসেজ তাদের কাছে চলে যায়। এভাবে নিতে নিতে আমাদের কাছে 5 লাখ 10 টাকা নিতে বনজ কুমারের কথা বলে আমার কাছ থেকে টোটালে 10 লাখ 20 লাখ করে 40 লাখ টাকার মতো নিচ্ছে। রমরমাই বাণিজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত পিবিআইয়ের সাথে জড়িত ছিল নিহত নুসরাতের 2 ভাই মাহমুদুল হাসান নোমান এবং রাশেদুল হাসান রায়হান। নুসরাত হত্যা মামলার আসামি করার ভয় দেখিয়ে কিংবা মামলা থেকে অব্যাহতি করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন পরিবার থেকে নুসরাতের 2 ভাই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকা লেনদেনের সময়কার একটি ভিডিও ক্লিপও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু মামলায় সকলের মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর সেই টাকা ফেরত চায় দণ্ডপ্রাপ্তদের স্বজনেরা। পরিবারগুলোর সাথে নুসরাতের ভাইয়ের একটি কল রেকর্ডও আমাদের হাতে পৌঁছেছে। তো ও টেনশন তো ভাই আঙ্গুর টেনশন, এটা করে তো মানুষ তো আর বুঝছেন। আর তো আমাকে ভালো আছে নি তুই ভালো ভাই, এটা মুসিবতে পড়ে গেলাম। আরে কার সঙ্গে হলো তো কত হয়েছে নি? আর কথা বলছি অনেকক্ষণ পর্যন্ত কথা হচ্ছে। তুমি এটা কি কইছ? দেখা করবি কইছ তুই? ভাই এরা আমি ফোন দিব, আমি কিছুক্ষণ আগে সাজুবের সাথে কথা বলছিলাম। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, এটা তো কথা বলছি। আমি কথা বলবো, আমি ভাইয়ের সাথে ফোন দিচ্ছি, আমি ভাইয়ের সাথে কথা তুই টাকা তুলি ডাইরেক্ট আমরা ফোন দিয়ে যাই তোর ইমের কাছে লই যাবো। আর নয় নয় সেকেন্ড মার কাছে দিবি, সেটাও হারস। নুসরাতের ভাই নোমান এরকম চাঁদাবাজি করেছে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের পরিবারের কাছ থেকেও। নুসরাতের ভাই নোমান রুহুল আমিনকে মামলা থেকে অব্যাহতি করিয়ে দেওয়ার কথা বলে 8 লাখ টাকা দাবি করেছিল, যেই টাকা লেনদেনের একটি অডিও রেকর্ডও আমাদের অনুসন্ধানে সংগ্রহ করেছে। বলতেছি ওই যে বলছিলাম না আপনাকে, তো বিষয়ে তো কথা বলতে আপনার তো অসুবিধা নাই নাকি? নুসরাতের মৃত্যুর পর এভাবেই নুসরাত তার পরিবারের কাছে হয়ে ওঠে সোনার ডিম পাড়া এক হাঁস। নুসরাতের উপর ভর করে সোনাগাজীর আওয়ামী লীগের পুরো নিয়ন্ত্রণ চলে যায় নুসরাতের পরিবারের হাতে। আওয়ামী লীগের নেতা টেতা তো মামুলি বিষয়, চাইলেই প্রধানমন্ত্রী পর্যন্ত অনায়াসে ঘুরে আসতে পারতেন নুসরাতের 2 ভাই। অনুসন্ধানে জানা যায় মামলার বাদী নুসরাত জাহান রাফির বড় ভাই নোমান প্রাইমারি স্কুলের দপ্তরের চাকরির আবেদন করেও ব্যর্থ হয়েছিল। কিন্তু নুসরাতের মৃত্যুর পর প্রধানমন্ত্রীর নির্দেশে নোমানের চাকরি মেলে বেসরকারি একটি ব্যাংকের বড় পদে। সবই পেয়েছিল পরিবারটি, শুধু মানুষের ভালোবাসা পায়নি। বোনের লাশ নিয়ে বাণিজ্য করে এলাকার মানুষের কাছে হয়েছেন ঘৃণার পাত্র। ভিকটিম পরিবার মানুষের আবেগের অপব্যবহার করে কোটিপতি হয়েছে। তারা ঘটনার প্রকৃত বিচার চায়নি, তারা চেয়েছে নিজেদের আখের গোছাতে। এলাকার মানুষের তোপের মুখে নুসরাতের পরিবারের নিরাপত্তায় 24 ঘন্টা পুলিশ পাহারা বসানো হয়েছিল তাদের বাড়িতে। 5 আগস্টের পর পরিস্থিতি বদলে যাবার কথা থাকলেও তা হয়নি, কারণ নুসরাতের ভাই জানেন কখন কার সাথে ছবি তুলে পোস্ট করতে হবে। এতদিন ধরে এলাকায় আওয়ামী লীগের সেজে বসে থাকা নোমানের 2 ভাই রাতারাতি নিজেদের খোলস পাল্টে হয়ে যান বিএনপি জামায়াতের বড় সমর্থক। হঠাৎ করে 180 ডিগ্রি ডিগবাজি দেওয়ার কারণ সহ আমাদের আরো অনেক প্রশ্ন ছিল নুসরাতের ভাই নোমানের কাছে, কিন্তু কোনো প্রশ্নেরই সঠিক জবাব দিতে না পেরে পালিয়ে যায় নুসরাতের ভাই নোমান। এটা আপনি বললেন না, আপনি না বললে আপনার থেকে না আপনি এমন প্রশ্ন তো করতে পারেন না ভাইয়া। না আমি আপনাকে বললাম আমি কোনো কথা বলবো না ভাইয়া। ক্যামেরা দেখে নোমানের পালানোর এই চেষ্টার কারণ নোমান সবচেয়ে ভালো জানেন তার বোন নুসরাত জাহান রাফিকে কেউ হত্যা করেনি। ঘটনার দিন পরীক্ষা দিতে মাদ্রাসায় যাবার আগেই নুসরাত তার পরিবারকে হুমকি দিয়ে এসেছিলেন আত্মহত্যা করবার। নুসরাতের ভাই বিষয়টি জানার পর দৌড়ে ছুটে যান মাদ্রাসায়, কিন্তু বোর্ড পরীক্ষা হবার কারণে বহিরাগত কাউকে কেন্দ্রে ঢোকার অনুমতি দেয়নি পুলিশ। যদিও নুসরাত যেন কোনোভাবেই কোনো দুর্ঘটনা ঘটাতে না পারেন সে কারণে পুলিশের সাথে বেশ কিছুক্ষণ জোরাজুরি করেছিলেন নুসরাতের ভাই নোমান। 10টা বাজার 15 মিনিট আগেই নুসরাতের ভাই ঢুকতে চাইছিল নোমান, তখন আমি ঢুকতে দিই নাই।
দিন না দেওয়ার পরে আমার অ্যাভয়েড করে এবার পুলিশের কাছে গেছে। সে শুধু হলে যাওয়ার জন্য মানে বলতেছে আমি একটু হলে যাবো তো এইটাই বলতেছে। আমরা বাধা দিছি বা এরা স্যারেরা বলছে যে আমরা বাইরে থাকেন। তবে বোনের আত্মহত্যাকে হত্যা হিসেবে প্রমাণ করতে নোমান দাবি করেছিলেন ঘটনার দিন নুসরাত হাস্যোজ্জ্বল হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন। ঘটনার দিন অর্থাৎ গত 6 এপ্রিল 2019 তারিখে আমি নিজে নুসরাতকে আলিফ পরীক্ষা সেন্টার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গেটে পৌঁছে দিয়ে বাজারে অবস্থান করেছিলাম। সে খুশি মনে পরীক্ষায় হলে গিয়েছিল এবং আগে 2টি পরীক্ষা ভালোভাবে দিয়েছে। নুসরাতের ভাইয়ের বদলে যাওয়া শুরুটা হাসপাতাল থেকে শুরু হয়েছিল। নুসরাতের মৃত্যুর আগে মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন যখন তার বক্তব্য নিচ্ছিলেন তখন নুসরাতকে সবকিছু শিখিয়ে দিচ্ছিলেন তার ভাই নোমান। ওই সময় সাব ইন্সপেক্টর কামাল হোসেন নোমানকে বাধা দিলে নোমান পুলিশের উপর ক্ষিপ্ত হন। আমি যখন তার হাসপাতালে তার স্টেটমেন্টটা নিলাম তখন তো সে একটাবারের জন্য বলে নাই যে এমুক। সাব ইন্সপেক্টর কামালের সাথে স্থানীয় একজন সাংবাদিকের কথোপকথনের একটি পুরাতন রেকর্ড আমাদের হাতে পৌঁছেছে, যেখানে কামাল হোসেন স্বীকার করেন সোনাগাজী থানা পুলিশের তদন্তকারী দল তাদের অনুসন্ধানে আত্মহত্যার প্রমাণ পেলেও অবিশ্বাস্য নাটকীয়ভাবে পিবিআই এটাকে হত্যাকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহ তো একজন আছে রে, আমার খুব কষ্ট হয় ভাই। আসল কথা হলো কি মেয়েটা বুঝতো না যে এই ঘটনাটা করলে পিবিআই ওই সময়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম তার এক ফেসবুক পোস্টে ওই সময় সোনাগাজী বাসীর উপর ঘটে যাওয়া পিবিআই নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। সব মিলিয়ে হিন্দুদের একটি অংশ গেল 15 বছর এদেশের মানুষকে মানুষ মনে করেনি। তারা আমাদেরকে মুসলমান হিসেবে বিবেচনা করত। মুসলমানদেরকে হত্যা নির্যাতন করে তারা পৈশাচিক আনন্দ ভোগ করত। আর দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার লোকজন পেলে সেই বর্বরতার মাত্রা বেড়ে যেত আরো কয়েক গুণ। আমি যখনই পিবি অফিসে যাইতাম উনি আমাকে একটা জিনিস বারবার করে বলতো যে মাদ্রাসায় কেন পড়াইছস। এরকম মুসলিম নির্যাতনের প্রকল্পকে সময় টেলিভিশন প্রচার করেছিল পিবিআই এর ব্যাপক সফলতা হিসেবে। সময় টিভির সাথে যুক্ত হয়েছিল আওয়ামী আইনজীবী ব্যারিস্টার সুমন, যিনি বনোজ কুমারের পথের কাঁটা সরিয়ে দিতে ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে মাঠে নামেন। সাবেক ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি পিবিআই কে। আমার জীবনে এত সুন্দর স্পষ্ট অল্প সময়ের মধ্যে এরকম রিপোর্ট আমি দেখিনি। এভাবেই নুসরাতের অর্থলোভী পরিবার, পিবিআইয়ের বনজ, সময় টেলিভিশন আর ব্যারিস্টার সুমনের পরিচালনায় একটি হাউসফুল নাটক তৈরি করা হয়েছিল, যে নাটকে সোনাগাজীর 16টি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। মানসিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বিনা কারণে অন্ধকার কন্ডেম সেলে বন্দী আছে গেল 6টি বছর ধরে, অথচ তারা জানেও না কি তাদের অপরাধ। এরকম এক বিচারিক অপরাধের সাথে জড়িত মূল অপরাধী বনোজ কুমার পলাতক, ব্যারিস্টার সুমন এবং বাদী পক্ষের আইনজীবী কারাগারে। কিন্তু সময় টিভির ওমর ফারুক, কমল দে এবং ফেনী প্রতিনিধিকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সব সত্য বেরিয়ে আসবে। এই মামলার গুরুতর আরেকজন অপরাধী মামলার তৎকালীন বিচারক নিজেই। ওই বিচারক বনজের সাথে হাত মিলিয়ে এক গাঁজাখুরি রায়ের মাধ্যমে 16 জনের জীবন থেকে সোনালী 6টি বছর শেষ করে দিয়েছে। অতএব তাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এছাড়া পিবিআইয়ের একজন কর্মকর্তা ছিল যার নাম শাহ আলম। এই শাহ আলম ছিল বনোজ কুমারের ক্যাশিয়ার। বিভিন্ন পরিবারের কাছ থেকে শাহ আলমের বিরুদ্ধে জোরপূর্বক টাকা নেয়ার ভয়ঙ্কর অভিযোগ রয়েছে। কথা হয়েছে তো এর সাথে, শাহ আলমের সাথে। পিপিআর শাহ আলমে আমরা 2 দিন খবর দিই। আমার শাহ আলম ভাই ফোন দিল, ফোন দিবার পরে কদিন কি আপনি এখন আছেন? আমাদের তাকে ওরা 3-4 লাখ টাকা নিছে। এই যে নির্যাতনটা ছেলেদেরকে করছে, আমাকে বলছেন কি যে এভাবে বলতে হবে, বাধ্য আমাকে বলতে হবে এইভাবে। এরকম এক নরকের মাঝেই দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষ বসবাস করেছেন। দেশ স্বাধীন হয়েছে প্রায় 10 মাস হয়েছে, এরপরও নির্দোষ এসব মানুষগুলোকে এখনো মুক্তি দেওয়া হয়নি। এখন প্রশ্ন হলো, স্বাধীনতা কি শুধুই কিছু মানুষের ভোগের জন্যই এসেছে, নাকি অন্যরাও একটু ভোগ করার সুযোগ পাবেন? স্বাধীনতা বিরোধী নুসরাত ফারিয়াদেরকে এদেশে বিশেষ নিয়মে জেল থেকে মুক্তি দেওয়া হয়, অথচ 16 জন মানুষকে মিথ্যা সাজা দিয়ে হত্যা করা হচ্ছে। তারপরও সরকারের কোনো তৎপরতা নেই। বাংলাদেশের কোনো গণমাধ্যমও তাদের পাশে দাঁড়ায়নি। এরকম চাঞ্চল্যকর একটি মামলার আসল রহস্য উদ্ঘাটন করতে না পারলে এত গণমাধ্যম দিয়ে কি হবে? কোনো যদি কিন্তু নয়। ফেনীর কথিত নুসরাত হত্যাকাণ্ডের নামে যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে হবে। সেই সাথে তাদের যে অপূরণীয় ক্ষতি করা হয়েছে তার ক্ষতিপূরণও দিতে হবে পরিবারগুলোকে। আল্লাহ হাফেজ।